ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। ভেনামি শ্রিম্প কালচার রিলেটেড সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবারও হাজির হয়েছে আমি পবিত্র দাস। আমার চাষি বন্ধুদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী, কারণ যে সমস্ত চাষি বন্ধুগণ টেকনিক্যাল সাপোর্টের জন্য সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে থাকেন, বিভিন্ন রকম ব্যস্ততার মাঝে সবার সঙ্গে সময় মতো কন্ট্যাক্ট করে উঠতে আমি পারিনি। তাই সকলের কাছে একান্তই অনুরোধ, আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রবলেম জানাতে পারেন। আমার কাছে হোয়াটসঅ্যাপ করা থাকলে আমি আশা করছি সবাইকে সময় মতো রিপ্লাই করতে পারবো। আজকের ভিডিওটি ভেনামি চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তৈরি। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে ভেনামি চাষের একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে রানিং মোর্টালিটি সিনড্রোম, বা এক কথায় যেটাকে আরএমএস নামে অভিহিত করা হয়ে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে জেনে নেব যে কালচার চলাকালীন অবস্থায় আমাদের কালচার পন্ডে আরএমএস কেন আসে, বা যদি এসে থাকে তার জন্য উপযুক্ত কী ব্যবস্থা নেব। কালচার রানিং স্টেজে আরএমএস যাতে না আসে তার জন্য কি ট্রিটমেন্ট করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাকে ভেনামি চাষ করতে যথেষ্টভাবে হেল্প করবে। সমস্ত অডিয়েন্সদের একান্তই অনুরোধ করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। যে সকল চাষি বন্ধু 2010 সালের পর থেকে চিংড়ি চাষ করছেন তারা হয়তো খুব ভালো করেই জানেন যে ভেনামি চাষ প্রচলিত হয়েছে 2012 সালের পর থেকে এবং স্বাভাবিকভাবে চলছে 2014 সাল বা তার পরবর্তী সময়ে। 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন বিস্তীর্ণ এরিয়াতে চিংড়ি চাষ হিসাবে বাগদা চিংড়ির চাষ হতো, অর্থাৎ ব্ল্যাক টাইগার শ্রিম্পের কালচার চলতো। উক্ত প্রজেক্টগুলি ধীরে ধীরে ভেনামি চাষে কনভার্ট হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে বাগদা চাষ পুরোপুরি নীল হয়ে যায়। আমার সকল অডিয়েন্সদের মধ্যে যে সকল অভিজ্ঞ চাষি বন্ধু রয়েছেন ওনারা হয়তো খুব ভালো করেই জানেন যে যখন ভেনামি চাষ প্রথম শুরু হয়েছিল তখন বর্তমান পরিস্থিতির মতো রোগবালাই সেভাবে ছিল না বললেই চলে। যে পরিমাণ লবণতায় বাগদা চিংড়ির চাষ হতো তার থেকে বেশি পরিমাণ স্যালিনিটি অ্যাড করতে হতো ভেনামি চিংড়ি চাষ করতে গেলে। আমি আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের কথা বলছি। আগের সময় পিএইচ লেভেল হাই রাখতে হতো এবং সঙ্গে মিনারেলসের ডোজেস বাড়িয়ে অ্যাপ্লিকেশান করতে হতো, তাতেই নর্মালভাবে ভেনামি চিংড়ি বড় হয়ে হারভেস্টিং হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের সাপেক্ষে গ্রিনহাউস এফেক্টের ফলে সারা বিশ্বে তাপমান বৃদ্ধি পেয়েছে। তাই পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জলের টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে আগের থেকে। স্বাভাবিকভাবে বলা যায় যে জলের তাপমাত্রা বৃদ্ধির কারণে টোটাল হার্ডনেস লেভেল ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে, যার ফলে চিংড়ি নরম রাখতে ইডিটিএ পাউডারের ব্যবহার প্রচুর পরিমাণে করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ক্রমবর্ধমান টেম্পারেচার এবং টোটাল হার্ডনেস কমানোর জন্য কালচার রানিং স্টেজে পন্ডে ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জল যোগ করতে হচ্ছে, যা বর্তমান দিনে ভেনামি চাষের ক্ষেত্রে একটি ভাইটাল ফ্যাক্টর হয়ে উঠেছে। ওয়াটার টেম্পারেচার এবং টোটাল হার্ডনেস অ্যাবনর্মাল থাকার কারণে ওয়াটার প্যারামিটারস বিঘ্নিত হয়ে পড়ছে ভেনামি চাষের ক্ষেত্রে, তাই আরএমএস দেখা যাচ্ছে, যার ফুল ফর্ম হচ্ছে রানিং মোর্টালিটি সিনড্রোম। এবার আমরা জেনে নেব নর্মাল অবস্থায় কেন রানিং মোর্টালিটি সিনড্রোম আমাদের পন্ডে চলে আসছে। প্রথমত আসে স্টকিং ডেন্সিটি। আপনি যদি হাই স্টকিং ডেন্সিটিতে কালচার করতে চান তার জন্য উচ্চ ঘনত্বে পন্ডে চারা মজুত করলেন, সেক্ষেত্রে আরএমএস আসার প্রবল সম্ভাবনা থাকবে। প্রিয় চাষি বন্ধু, আমরা সাধারণত দু ধরনের শ্রিম্প ব্যবহার করে থাকি। এক হচ্ছে হার্ডলাইন শ্রিম্প, আর একটি হচ্ছে গ্রোথ লাইন শ্রিম্প। আমরা সকলেই জানি হার্ডলাইন শ্রিম্পের গ্রোথ তুলনামূলক স্লো থাকে গ্রোথ লাইন শ্রিম্পের তুলনায়, তবে এর ইমিউনিটি পাওয়ার গ্রোথ লাইন শ্রিম্পের থেকে বেশি থাকে। আবার অন্যভাবে গ্রোথ লাইন শ্রিম্প সম্পর্কে উল্লেখ করতে গেলে বলা যায় যে গ্রোথ লাইন শ্রিম্পের গ্রোথ তুলনামূলক হাই থাকে হার্ডলাইন শ্রিম্পের তুলনায়। ব্যতিক্রম হিসাবে এই প্রকার চারার ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে কম থাকে হার্ডলাইন শ্রিম্পের তুলনায়। এখন আমি একটি উদাহরণ সাহায্যে ব্যাপারটি উল্লেখ করি।
সাপোজ আপনার একটি পন্ড রয়েছে যার এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার মিটার, তাতে আপনি কি করলেন 60,000 কিংবা 80,000 পিস গ্রোথ লাইনের যে কোনো ভেনামি চারা নিয়ে ছেড়ে দিলেন। এই অবস্থায় প্রাথমিকভাবে যে সমস্যা হয়েছে সেটি হচ্ছে স্টকিং ডেন্সিটি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি হয়ে গেছে। গ্রোথ লাইনের চারা প্রতি স্কোয়ার মিটার এরিয়ার জন্য 40 থেকে 50 পিস হারে ছাড়বেন, সুইটেবলভাবে কালচার রানিং করতে পারবেন। আবার হার্টলাইনের শ্রিম্প হলে 60 থেকে 80 পিস পার স্কোয়ার মিটার এরিয়া হিসেবে ছাড়তে পারেন। শুধু তাই নয়, স্টকিং ডেন্সিটি হাই করবার সঙ্গে সঙ্গে জলের প্রত্যেকটা প্যারামিটার্স সুইটেবল রেঞ্জে রাখতে হবে। ওয়াটার প্যারামিটার্স প্রত্যেকটা বিষয় অপটিমাম রেঞ্জে না থাকলে কালচার রানিং অবস্থায় আরএমএস চলে আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেনামি চাষরত অবস্থায় স্লো গ্রোথের কারণে আপনি চিংড়ির বয়স অর্থাৎ কালচার পিরিয়ডটি দীর্ঘায়িত করেছেন। চিংড়ির বয়স যথাক্রমে 120 দিন বা তার অধিক হয়েছে। চিংড়ির বয়স 120 দিন বা তার বেশি সময় ধরে কালচার রানিং করলে আপনার পন্ডে আরএমএস আসার চান্স খুব বেশি থাকবে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে আকস্মিক ওয়েদার পরিবর্তনের কারণে পন্ডে রানিং মোর্টালিটি চলে এসছে। সামার ক্রপ চলাকালীন অবস্থায় হঠাৎ করে অত্যাধিক পরিমাণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া, নিম্নচাপ অবস্থায় আকস্মিক ঠান্ডা আবহাওয়া হওয়ার কারণে ওয়াটার টেম্পারেচারে পরিবর্তন হয়ে গেছে, যার ফলে পন্ডে আরএমএস চলে এসছে। আপনার চাষরত চিংড়ি যদি টাইমলি মল্টিং না করে থাকে সেক্ষেত্রে আরএমএস আসতে পারে পন্ডে। ওয়াটার প্যারামিটার্স বিশেষ করে পিএইচ এবং টোটাল হার্ডনেস চেক করলে দেখা যাচ্ছে যে যথাক্রমে অপটিমাম লেভেলের চেয়ে বেশি রয়েছে। সঙ্গে ওয়াটার স্যালিনিটি হাই থাকলে পন্ড অ্যালকালিনিটিও হাই থাকবে। এক্ষেত্রে চিংড়ি ইজি মল্টিং করতে বারে বারে বাধার সম্মুখীন হবে। পন্ডে মল্টিং প্রবলেম থাকলে এই সমস্যা আসতেই পারে। কালচার পন্ডে আরএমএস আসার প্রধান গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্ষতিকর বিভিন্ন টক্সিক গ্যাসের প্রভাব, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, H2S, ইটিসি। পন্ডে যদি H2S গ্যাস লোড হয়ে থাকে, যদি পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করুন এবং রিজার্ভার থেকে নতুন জল যোগ করুন পন্ডে। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই জিওলাইট এবং H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করবেন। আশা করছি আপনার পন্ড থেকে H2S নির্মূল হয়ে যাবে। যদি অ্যামোনিয়া গ্যাস লোড হয়ে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই ইউকা পাউডার অথবা লিকুইড ইউকা অ্যাপ্লাই করবেন টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করে এবং পরিস্থিতির অনুযায়ী। আবার যদি নাইট্রেট দেখা যায় সেক্ষেত্রে প্রথম অবস্থায় পারম্যাঙ্গানেট পটাশ প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 100 থেকে 150 গ্রাম ইউজ করবেন এবং 6 থেকে 7 কেজি লবণ অ্যাপ্লাই করবেন। অতি অবশ্যই গ্র্যানুয়েল সল্ট অর্থাৎ দানা লবণ হতে হবে, যেটা জলে পড়লে মাটি পর্যন্ত যেন পৌঁছে যায়। লবণ প্রয়োগ করার পরে 24 ঘন্টা বাদ দিয়ে নাইট্রেট কন্ট্রোলার মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে ট্রিটমেন্ট করলে নাইট্রেট লেভেল অতি অবশ্যই রিডিউস হবে। এছাড়াও হোয়াইট মাসেল প্রবলেমও আরএমএস আসতে পারে, যেমন আপনার পন্ডে যদি চিংড়িগুলো হোয়াইট মাসেল বিরাজ করে সেক্ষেত্রে অতি অবশ্যই পটাশিয়াম ক্লোরাইড ভোরবেলা এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড রাত্রিকালীন সময়ে মিনারেলসের সাথে এরিয়েশন চলাকালীন অবস্থায় অ্যাপ্লাই করবেন। এর ফলে হোয়াইট মাসেল সমস্যা থেকে দুর্দান্ত কাজ পাবেন। উপযুক্ত পরিমাণ ওয়াটার প্রোবায়োটিকের অভাবে বিভিন্ন প্রকার এনিমি ভাইরাস এবং ব্যাকটেরিয়া অ্যাটাকের ফলে পন্ডে আরএমএস চলে আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একজন চাষি উপযুক্ত পরিমাণে ওয়াটার প্রোবায়োটিক প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর কালচার পন্ডে অ্যাপ্লাই করছেন, কিন্তু যে প্রোবায়োটিক অ্যাপ্লাই করছেন ওই উক্ত প্রোডাক্টের কোয়ালিটি না থাকার জন্য আপনার পন্ডে প্রপারলি কাজ হচ্ছে না। সেক্ষেত্রে পন্ডে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার ক্রাইসিস থাকার কারণে এনিমি ব্যাকটেরিয়ার প্রকোপ বৃদ্ধি পাবে, যার ফলে আপনার কালচার করা চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের তুলনায় কম থাকবে। আপনার পন্ড কালচার রানিং অবস্থায় আরএমএস নামক মারণ রোগের সম্মুখীন হতে পারে। আউটলেট ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করবার জন্য পন্ডটিকে খুব ভালোভাবে বায়োসিকিউরিটি মেনটেন করাবেন। কালচার পন্ডের চারপাশে ক্রাব নেট দিয়ে খুব ভালো করে ঘিরবেন, যাতে করে বাইরে থেকে অবাঞ্ছিত কোনো জীব অর্থাৎ পশু যাতে না প্রবেশ করতে পারে। কালচার পন্ডের উপরে বার্ড ফেন্সিং দিয়ে খুব ভালো করে ঘিরবেন, যাতে করে পানকৌড়ি, বক কিংবা মাছরাঙা জাতীয় শিকারি পাখির উপদ্রব পন্ডে যেন না ঘটতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত কথা বললাম, আপনি যদি উপযুক্ত স্টেটমেন্টগুলি খুব ভালো করে ফলো করেন
তাহলে অতি অবশ্যই আপনার পন্ডে কালচার রানিং অবস্থায় কখনোই আরএমএস আসবে না বলা যায়। পন্ড কালচার রিলেটেড যে কোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম। কালচার রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আপনার পন্ডে যে কোনো কালচার রিলেটেড সমস্যা সলভ করার উদ্দেশ্যে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন টেক্সটের মাধ্যমে। আশা করছি আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে 100% সাহায্য করতে পারবো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।